and the sea flick black backed in the regular blow। এই উক্তিটি করেছেন অমিয় চক্রবর্তীর কাব্য রচনা সম্পর্কে হপকিন্স। তার উইক অফ ডেস্টেজ ল্যান্ড এই গ্রন্থে তিনি এই উক্তিটি করেছেন। নমস্কার, প্রি বাংলা অল অ্যাবাউট বেঙ্গলি স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বাংলা কাব্য কবিতা আলোচনায় আজকে আমরা আলোচনা করব কবি অমিয় চক্রবর্তীর কবিতা বড়বাবুর কাছে নিবেদন এই কবিতাটি। আমরা প্রথমে সম্পূর্ণ কবিতাটি পাঠ করব এবং তারপর সেই পাঠভিত্তিক কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। কিন্তু সেই প্রশ্ন উত্তর আলোচনার আগে আমরা এই অমিয় চক্রবর্তীর বড়বাবুর কাছে নিবেদন কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। পাঠ করার পূর্বে আমরা জানিয়ে দিই, আমরা কবিতাটি পাঠ করছি www.milansagar.com এই ওয়েবসাইট থেকে। এনারা এই কবিতাটি নিয়েছেন বুদ্ধদেব বসু সম্পাদিত বাংলা আধুনিক কবিতা এই কবিতা সংকলন থেকে এই কবিতাটি এনারা নিয়েছেন। তো চলুন তবে কবিতাটি পাঠ করা যাক। বড়বাবুর কাছে নিবেদন, কবি অমিয় চক্রবর্তী। তালিকা প্রস্তুত, কি কি কেড়ে নিতে পারবে না, হয় না নির্বাসিত কেরানি। বাস্তবিতে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব, যার একখণ্ড এই ক্ষুদ্র চাকরের আমিত্ব। যতদিন বাঁচি ভোরের আকাশে চোখ জাগানো, হাওয়া উঠলে হাওয়া মুখে লাগানো। কুয়োর ঠান্ডা জল, গানের কান, বইয়ের দৃষ্টি, গ্রীষ্মের দুপুরের বৃষ্টি। আপনজনকে ভালোবাসা, বাংলার স্মৃতিদীর্ণ বাড়ি ফিরে আসা। তাও সংসার রাখলাম, বুকে ঢাকলাম জন্ম জন্মান্তরের তৃপ্তি, যার যোগ প্রাচীন গাছের ছায়ায়। তুলসী মণ্ডপে, নদীর পরে দেউলে আপন ভাষার কণ্ঠে মায়ার। থার্ড ক্লাসে টেনে যেতে জানলায় চাওয়া, ধানের মাড়ায় কলা গাছ কুকুর। খিড়কি পথ ঘাসে ছাওয়া, মেঘ করেছে দুপাশে ডোবা, সবুজ পানার ডোবা। সুন্দর ফুল, কচুরি পানার শঙ্কিত শোভা। গঙ্গার ভরা জল, ছোট নদী, গায়ের নিম ছায়া তীর। হায়, এও তো ফেরা ট্রেনের কথা, শত শতাব্দীর তরু বনশ্রী, নির্জন মনশ্রী। তোমায় শোনায় উপস্থিত ফর্দে আরও আছে, দূর সংসারে এলো কাছে বাঁচবার সার্থকতা। অর্থাৎ সমগ্র কবিতায় আমরা দেখতে পাচ্ছি একটি কেরানির জীবন কথা আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ কবিতায় একজন নির্বাসিত কেরানির কাছ থেকে কি কি কেড়ে নিতে পারবে না জীবন, তারই একটি তালিকা কবি তুলে ধরছেন। এরপর আমরা বড়বাবুর কাছে নিবেদন এই কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। কবি অমিয় চক্রবর্তী তার কবিতায় একজন নির্বাসিত কেরানির কাছ থেকে তার ভাগ্য বা জীবন কি কি কেড়ে নিতে পারবে না তার তালিকা প্রস্তুত করেছেন। কবিতার প্রথম লাইনেই বলেছেন তালিকা প্রস্তুত, কি কি কেড়ে নিতে পারবে না তার তালিকা। কবি কিন্তু এই কবিতায় শুধুমাত্র একজন নির্বাসিত কেরানির কথা বলেছেন, কিন্তু তিনি কখনোই এই একজন নির্বাসিত কেরানির কথা বলতে চাননি তার কবিতায়। তিনি এই কেরানির মাধ্যমে সমগ্র আধুনিক যান্ত্রিক সমাজের কথা তিনি তার কবিতায় তুলে ধরতে চেয়েছেন। বর্তমানের মানুষ আমরা যেন যন্ত্র, আমাদের চাই কাজ, চাই রোজগার, তাই আমরা দিন রাত ছুটে বেড়াই। আমরা কখনোই পেছন ফিরে তাকাই না, বা আমরা কি কি করলাম, কি কি হতে পারতাম তা কিন্তু কখনোই ভেবে দেখি না। কিন্তু কবিতায়
কবি সেই নির্বাসিত কেরানি তার স্মৃতিচারণের মাধ্যমে তার অতীত সম্পূর্ণরূপে লক্ষ্য করেছে। সেই নির্বাসিত কেরানির তালিকায় রয়েছে আত্ম অহংকারের মতো একখণ্ড বাস্তবভিটে। কবি যখন বলেন বাস্তবভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব, কিন্তু এই সাধারণ অস্তিত্ব কেড়ে নিতে পারবে না। আবার কেরানির চোখে দেখা ভোরের আকাশ, কবি যখন বলেন ভোরের আকাশে চোখ জাগানো। আবার কোনো গ্রীষ্মের দুপুর কিংবা কাছের জনকে ভালোবাসার প্রতি যে টান, সেই প্রসঙ্গে কবি স্মৃতিচারণ করেছেন। এই স্মৃতিচারণই এই নির্বাসিত কেরানির মনে এক বিষাদের সৃষ্টি করেছে। এছাড়া কবি যখন বলেন কুয়োর ঠান্ডা জল, গানের কান, বইয়ের দৃষ্টি, বাংলার স্মৃতিদীর্ণ বাড়ি ফেরার আশা, অবশেষে কল্পনার পাখনায় ভর করে কাছে এসেছে সেই সুদূর সংসার। তিনি সংসার জীবনে ফিরে এসেছেন, তিনি সংসারকে বুকে আঁকলে রেখেছেন। কবি যখন বলেন তাও সংসার রাখলাম, বুকে ঢাকলাম জন্ম জন্মান্তরের তৃপ্তি, যার যোগ প্রাচীনের গাছের ছায়ায়। অর্থাৎ একজন অবসরপ্রাপ্ত কেরানি তার স্মৃতিচারণের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তার সংসার জীবনকে কেন্দ্র করে। তার যে পরিণতি, তার অতীত জীবনের যে কল্পনা, তুলসী মণ্ডপে, নদীর পড়ে দেওলে, আপন ভাষার কণ্ঠে মায়ার। তিনি যখন 3rd ক্লাসে 10-এ যেতে জানলায় চেয়েছিলেন, সেই চাওয়ার দৃষ্টান্ত তার মনে এসেছে ধানের মাড়াই, কলা গাছ, কুকুর, খিড়কি পথ, ঘাসে ছাওয়া। এই পথ যখন কবি এই পথে গিয়েছেন তার কথা। অবশেষে কবি যখন বলেন সুন্দর ফুল, কচুরিপানার শঙ্কিত সভা, এই যে অতীতকে বা পিছন ফিরে দেখা, গঙ্গার ভরা জল, ছোট নদী গায়ের নিম ছায়া তীর, এই সব কবি দেখেছেন একটি ফেরা ট্রেনের মতো। কবিতার অবশেষে কবি উল্লেখ করেছেন শত শতাব্দীর সেই তরু বন এবং নির্জন মনকে, এবং তার ফর্দে উল্লেখ করেছেন দূর সংসার থেকে তিনি কাছে এসেছেন সেই সংসারের, এবং খুঁজে পেয়েছেন বাঁচবার সার্থকতা। আমাদের পাঠ্য অমিয় চক্রবর্তীর রয়েছে মোট 5টি কবিতা: ঘর, চেতন স্যাগরা, বড়বাবুর কাছে নিবেদন, সঙ্গতি এবং বিনিময়। এই প্রতিটি কবিতায় কবি অমিয় চক্রবর্তী দেখিয়েছেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। যেমন ঘর কবিতায় আমরা দেখতে পাই কবি গার্হস্থ্য জীবনের প্রতি যে টান তা আমরা লক্ষ্য করি। একইভাবে আমরা চেতন স্যাগরা কবিতায় দেখতে পাই বিশুদ্ধ চেতনাবোধ। এছাড়া আমরা সঙ্গতি কবিতায় দেখতে পাই এক মিলনের স্তবগান, অর্থাৎ ভালোর সঙ্গে মন্দ, সুন্দরের সঙ্গে অসুন্দরের তিনি মেলাতে চেয়েছেন। আবার বিনিময় কবিতায় আমরা দেখতে পাই সর্বস্ব হারানো এক নৈসর্গের মনোবেদনার চিত্র। ঠিক তেমনই আজকের আলোচ্য কবিতা বড়বাবুর কাছে নিবেদন কবিতায় আমরা আধুনিক যান্ত্রিক সমাজের এক শক্তিমান বড়বাবু নির্বাসিত কেরানির কাছ থেকে কি কি কেড়ে নিতে পারবে না তার একটি তালিকা কবি দেখিয়েছেন। অমিয় চক্রবর্তীর বড়বাবুর কাছে নিবেদন এই কবিতাটি প্রকাশিত হয় কবিতা পত্রিকায় 1346 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায়। এবং আমাদের পাঠ্য যে 5টি কবিতা রয়েছে অমিয় চক্রবর্তীর, এই 5টি কবিতায় কিন্তু ভিন্ন ভিন্ন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আজকের আলোচ্য কবিতা বড়বাবুর কাছে নিবেদন, এই কবিতাটি নেওয়া হয়েছে এক মুঠো কাব্যগ্রন্থ থেকে। আমরা এটাও জানি যে এক মুঠো কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে।
এরপর আমরা কবি অমিয় চক্রবর্তী সম্পর্কে কিছু কথা আলোচনা করব এবং তারপর অমিয় চক্রবর্তীর এই বড়বাবুর কাছে নিবেদন কবিতা থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন উত্তর সম্পর্কে সামান্য তথ্য আলোচনা করব। অমিয় চক্রবর্তী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের তিনি একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। বাংলা আধুনিক কাব্য কবিতার ইতিহাসে বিশেষ করে 30-এর দশকে এবং বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ ও বিষ্ণুদের সঙ্গে কবি অমিয় চক্রবর্তীর নাম অবিনাশী বন্ধনে ও সমসাময়িকতার বিষয়ে জড়িত আছে। শীর্ষস্থানীয় আধুনিক কবি এবং সৃজনশীল গদ্যশিল্পী হিসেবে অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে বেশ কিছু সময় প্রায় 1926 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কবি অমিয় চক্রবর্তীর সম্পূর্ণ নাম অমিয়চন্দ্র চক্রবর্তী। তার জন্ম হয় 10 এপ্রিল 1901 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 12 জুন 1986 খ্রিস্টাব্দে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন 1926 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত। কবি অমিয় চক্রবর্তীর প্রকাশিত প্রথম বইয়ের নাম কবিতাবলী, যার প্রকাশকাল 1924 থেকে 25 খ্রিস্টাব্দে এবং শেষ বই ছিল নতুন কবিতা, যার প্রকাশকাল ছিল 1980 খ্রিস্টাব্দ। কবি অমিয় চক্রবর্তী প্রথম কবিতা লেখেন মাত্র 16 বছর বয়সে। সেটি ছিল একটি সনেটধর্মী রচনা এবং যার নাম ছিল সমবয়সী। কবি অমিয় চক্রবর্তী যে সকল সম্মান পেয়েছিলেন সেগুলি আমরা নিম্নে আলোচনা করছি। 1964 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে দেশিকোত্তম উপাধি পান। 1964 খ্রিস্টাব্দে চলো যায় এই ভ্রমণ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার পান। আবার 1964 খ্রিস্টাব্দেই ঘরে ফেরার দিন এই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। 1967 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ওয়াটমল ফাউন্ডেশন পুরস্কার তিনি পান এবং অবশেষে তিনি 1970 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। এরপর আমরা কবি অমিয় চক্রবর্তীর রচিত বেশ কিছু কাব্যগ্রন্থের নাম উল্লেখ করছি। কবিতাবলী, উপহার, খসড়া, এক মুঠো, মাটির দেওয়াল, অভিজ্ঞান বসন্ত, দূরবাণী, পাড়াপাড়, পালা বদল, ঘরে ফেরার দিন, হারানো অর্কিড, পুষ্পিত ইমেজ, অমরাবতী, অনিঃশেষ ইত্যাদি কাব্য তিনি রচনা করেন। এছাড়া তিনি বেশ কিছু গদ্য রচনা লিখেছিলেন, যেমন চলো যাই, সাম্প্রতিক, পূর্ববাসী, পথ অন্তহীন ইত্যাদি। এই রচনাগুলি ছাড়াও কবি অমিয় চক্রবর্তী বেশ কিছু প্রবন্ধ কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখা প্রয়োজন যে কবি অমিয় চক্রবর্তী পাশ্চাত্য কবি এলিয়টের ভাবধারার সঙ্গে নিজের ভাবধারাকে সমন্বিত করেছিলেন। অমিয় চক্রবর্তীর প্রকরণের বৈশিষ্ট্য তার প্রচ্ছন্নতা। সেদিক থেকে রবীন্দ্রনাথের সঙ্গে তার একটি মিল রয়েছে। এই উক্তিটি করেছেন দীপ্তি ত্রিপাঠী তার আধুনিক বাংলা কাব্য পরিচয় গ্রন্থে তিনি এই উক্তিটি করেছেন। সাহিত্যের কাজ আজও যা কালও তা ছিল, অর্থাৎ সত্য বলা, সবখানি সত্য বলা, নিজের সত্য বলা, নিজের জীবনের অন্তর্যোগে নিঃসৃত যে প্রকাশ সেই আন্তরিক সর্বান্তিক সত্য ফুটিয়ে তুলতেই লেখকের সাহিত্যিকতা। এই উক্তিটি করেছেন স্বয়ং অমিয় চক্রবর্তী। তিনি দুর্যোগের সাহিত্য এই গ্রন্থে এই উক্তিটি তিনি করেছেন। অ্যান্ড দি সি ফ্লিক ফ্লেক ব্ল্যাক ব্যাকড ইন দ্য রেগুলার ব্লো, এই উক্তিটি করেছেন অমিয় চক্রবর্তীর কাব্য রচনা সম্পর্কে হপকিন্স। তার উইক অফ ডেস্টেজ ল্যান্ড এই গ্রন্থে তিনি এই উক্তিটি করেছেন। আমরা আগেও বলেছি যে
অমিয় চক্রবর্তীর যে 5টি কবিতা আমাদের পাঠ্য, সেই 5টি কবিতায় ভিন্ন ভিন্ন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বড় বাবুর কাছে নিবেদন এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো মাটির দেয়ালে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে মূল কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই মাটির দেয়ালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে, বাংলায় 1349 বঙ্গাব্দে। বড়বাবুর কাছে নিবেদন এই কবিতাটি প্রকাশিত হয় কবিতা পত্রিকায় 1346 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। এর পরের প্রশ্নটি কবিতার একদম মাঝখানের লাইন থেকে নেওয়া হয়েছে। শত শতাব্দীর তরু বনশ্রী, তারপর একটি শূন্যস্থান রয়েছে, তারপর রয়েছে মনশ্রী। শূন্যস্থানটিতে হবে নির্জন, অর্থাৎ সম্পূর্ণ লাইনটি হবে শত শতাব্দীর তরু বনশ্রী নির্জন মনশ্রী। বড়বাবুর কাছে নিবেদন কবিতাটির মোট পংক্তি সংখ্যা 27টি। কবিতার প্রথম লাইন তালিকা প্রস্তুত এবং শেষ লাইন বাঁচবার সার্থকতা। কবিতায় যে লাইনটি রয়েছে সেটি হবে 3rd ক্লাসের ট্রেনে যেতে জানলায় চাওয়া। কবিতায় পৃথিবীর সাধারণ অস্তিত্ব বলতে বোঝানো হয়েছে বাস্তবিককে। এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। সম্পূর্ণ লাইনটি হবে গঙ্গার ভরা জল ছোট নদী গায়ের নিম ছায়া তীর, অর্থাৎ নিম গাছ। কুয়োর ঠান্ডা জল গানের কান বইয়ের দৃষ্টি গ্রীষ্মের দুপুরের বৃষ্টি, অর্থাৎ শূন্যস্থানটিতে হবে বইয়ের। কে কি কেড়ে নিতে পারবে না, হয় না নির্বাসিত কেরানি। এই লাইনটিতে কোনো ভুল নেই, অর্থাৎ প্রশ্নে রয়েছে লাইনটি সঠিক নয়, এটি কিন্তু অশুদ্ধ। প্রেমের কবিতার লেখক হিসেবে অমিয় চক্রবর্তীকে আমরা ভাবিনি এতদিন, ভাবনার বেশি কারণও তিনি দেননি। কবিতা পত্রিকায় পৌষ সংখ্যায় এই উক্তিটি করেছেন বুদ্ধদেব বসু। শেষ হলো আজকের আলোচনা কবি অমিয় চক্রবর্তীর কবিতা বড়বাবুর কাছে নিবেদন। আজকে এই পর্যন্ত। আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আজকের আলোচনা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের চ্যানেলটি কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা এই ধরনের বাংলা নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।